নমস্কার, আমি ডক্টর কেশবচন্দ্র মণ্ডল বলছি। আপনারা সকলেই অবগত আছেন যে গত 29 তারিখে 23 এবং 29 তারিখে পশ্চিমবঙ্গে বিধানসভা দ্বিতীয় পর্যায়ে দুটি ফেজে অনুষ্ঠিত হওয়ার পরে 4 মে রেজাল্ট প্রকাশিত হয়। রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে আনএক্সপেক্টেডলি বা অপ্রত্যাশিতভাবে বিজেপি 207টা সিটে জয়লাভ করে, 293টা সিটের মধ্যে আর একটি সিট ফলতা, সেখানে পুনর্নির্বাচন হবে। যাই হোক, আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের যে বিষয়টি উপরে আলোকপাত করতে চাই সেটি হলো শিক্ষা ব্যবস্থা। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার আজকে কেবলমাত্র প্রাথমিক শিক্ষা সম্পর্কে বলবো, পরের ভিডিওতে আমি মাধ্যমিক শিক্ষা সম্পর্কে বলবো, তারপরে প্রাথমিক এবং মাধ্যমিক একই সাথে আমি এই ভিডিওটার মাধ্যমে বলি। পরের ভিডিওটায় আমি আপনাদের হায়ার এডুকেশন সম্পর্কে বলবো, ঠিক আছে। ন্যাশনাল এডুকেশন পলিসি তৈরি হয়েছে 2020 সালে এবং তা তৈরি হওয়ার আগে পশ্চিমবঙ্গে একটি কমিটি তৈরি হয়েছিল, ন্যাশনাল এডুকেশন কমিটি। সেই কমিটিতে থাকার সুবাদে আমি এডুকেশন পলিসিটা 62 পাতার এডুকেশন পলিসি, বেশি বড় না, একদম ছোট পলিসিটা, এবং তারপরে 4 পাতা আছে অ্যাব্রিভিয়েশন। তো আপনারা সকলেই বাংলা এবং ইংরাজিতে আপনারা এটা পেতে পারেন। ন্যাশনাল এডুকেশন পলিসি ইংরাজিতে এটা অ্যাভেলেবেল এবং ফ্রিলি আপনারা ডাউনলোড করতে পারেন এবং পড়তে পারেন। দেখুন, এই ন্যাশনাল এডুকেশন পলিসি তৈরি করার পিছনে সরকারের যে অন্যতম লক্ষ্য ছিল, সেই লক্ষ্যটি হলো কিভাবে ভারতবর্ষকে 2047 সালের মধ্যে বিকশিত ভারত বা ডেভেলপড ইন্ডিয়াতে পরিণত করা যায়। তো ভারতকে যদি ডেভেলপড ইন্ডিয়াতে পরিণত করতে হয় বা বিকশিত ভারতে পরিণত করতে হয়, তাহলে কিসের উপরে ভর করে তৈরি করতে হবে? শিক্ষার উপরে ভর করে, স্বাস্থ্যের উপরে ভর করে, দারিদ্র্য দূরীকরণের মাধ্যমে এবং পুষ্টির মাধ্যমে, পুষ্টিযুক্ত খাবার প্রদানের মাধ্যমে। আমাদের এখানে এখনও প্রায় 24% ভারতবর্ষে লোকজন রয়েছেন যারা $2.15 নিচে তাদের মাথাপিছু আয়, অর্থাৎ যারা দারিদ্র্য সীমার নিচে রয়েছে। তো $2.5 নিচে যদিও সংখ্যা, মানে চরম দারিদ্র্যের সংখ্যা যেগুলি যারা আছেন, সেই সংখ্যাটা অবশ্য কমেছে, আমি ভুল বলেছি, সেটা হচ্ছে 3 থেকে 4%। কিন্তু যারা দারিদ্র্য সীমার নিচে, অ্যাভারেজ দারিদ্র্য সীমার নিচে, চরম দারিদ্র্য না, অ্যাকিউট পভার্টি বলবো না, যারা দারিদ্র্য সীমার নিচে রয়েছেন, সেই দারিদ্র্য সীমার নিচে অবস্থিত লোকজনের সংখ্যা কিন্তু ভারতবর্ষে 24%। তো 24% যদি হয়, তার মানে আপনি ধরে নিন ভারতবর্ষের মোট যদি 147 কোটি জনগণ হয়, তাহলে 24 কোটি মানে 24% মানে প্রায় 25-30 কোটি মানুষ কিন্তু এখনও দারিদ্র্য সীমার নিচে রয়েছে। তাহলে দারিদ্র্য সীমার নিচে যারা রয়েছে তাদেরকে দারিদ্র্য সীমার উপরে তোলা কেবলমাত্র ফাইন্যান্সিয়াল বেনিফিট দিয়ে, তাদের হাতে টাকা দিয়ে সম্ভব নয়। কিভাবে সম্ভব? আমি সর্বদাই কেন্দ্রীয় সরকারের যে নীতি গ্রহণ করেছে তার সাথে আমি সর্বদাই একমত যে স্কিল ডেভেলপমেন্ট এবং ক্যাপাসিটি বিল্ডিং কিন্তু সর্বপ্রথমে জরুরি। স্কিল ডেভেলপমেন্ট এবং ক্যাপাসিটি বিল্ডিং যদি তৈরি না হয়, তাহলে কিন্তু ভারতবর্ষ কখনোই উন্নত দেশের সাথে সমমানে পৌঁছতে পারবে না। কখনোই আমাদের মাথাপিছু আয় এবং আমাদের জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে ফার্স্ট মার্কিন যুক্তরাষ্ট্র, সেকেন্ড চায়না, থার্ড জাপান, থার্ড জার্মানি, ফোর্থ জাপান, ফিফথ আমাদের ইকোনমি রয়েছে। মাত্র $4 ট্রিলিয়ন আমাদের ইকোনমি, হোয়ারেজ মার্কিন যুক্তরাষ্ট্রের লোকেদের, মার্কিন যুক্তরাষ্ট্রের জিডিপি $89 ট্রিলিয়ন। তো ডেফিনেটলি আমি ভুল বললাম, $30 ট্রিলিয়ন। তো 30 ট্রিলিয়ন কোথায়? $30 ট্রিলিয়ন আর কোথায় আমাদের $4 ট্রিলিয়ন? তাহলে এই রকম অবস্থা। এবার যদি আমরা দেখি, চায়নারও কিন্তু গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি প্রায় $19 ট্রিলিয়ন। তাহলে আমাদের অবস্থা কিন্তু অনেকটা পিছিয়ে। তাহলে ভারতবর্ষকে যদি টক্কর দিতে হয়, ভারতবর্ষকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র এবং চায়নার সাথে প্রতিযোগিতায় নামতে হয়, তাহলে কিন্তু ভারতবর্ষকে শিক্ষার মাধ্যমে এবং ক্যাপাসিটি বিল্ডিং বা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমেই যেতে হবে। ইন্টারেস্টিংলি
পশ্চিমবঙ্গের কথা বলতে বলতে ভারত ডেফিনেটলি পশ্চিমবঙ্গের সাথে পশ্চিমবঙ্গ ভারতের একটি অন্যতম অঙ্গরাজ্য, এবং পশ্চিমবঙ্গের উন্নয়ন মানে ভারতবর্ষের উন্নয়ন। যেমন বলা হয় ভারতবর্ষের উন্নয়ন মানে পৃথিবীর উন্নয়ন, তেমনি পশ্চিমবঙ্গের উন্নয়ন মানে ভারতবর্ষের উন্নয়ন। ভারতবর্ষে প্রায় 10 কোটি লোকজন আছে। এইখানে পশ্চিমবঙ্গের পূর্বতন সরকার কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি গ্রহণ করেনি। তার পরিবর্তে তারা নিজেদের মতন করে একটা এডুকেশন পলিসি তৈরি করেছিল, এবং সেটা সম্পূর্ণ ভুলে ভরা এবং অত্যন্ত নিম্নমানের এডুকেশন পলিসি, যেটা আমি যখন তৈরি হয় তখনই আমি যে সমস্ত পণ্ডিত মানুষ ছিলেন, ওদের বিভিন্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, আরও কিছু পণ্ডিত মানুষ ছিলেন, তো আমি তাদের সম্পর্কেও আমি অত্যন্ত শ্রদ্ধা রেখেই সমালোচনা বলেছিলাম যে ওই এডুকেশন পলিসিটা ভীষণ ভুলে ভরা। ওই এডুকেশন পলিসি নিয়ে পশ্চিমবাংলা কখনো বিশ্বমানের হতে পারবে না, বা আমাদের জিডিপি, আমাদের ন্যাশনাল ইনকাম, আমাদের মাথাপিছু আয়, আমাদের দারিদ্র্য, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষিত মানুষের হার, আমাদের এখান থেকে নোবেল জয় কিন্তু হবে না। তার জন্য যেটা দরকার সেইটা কিন্তু আমাদের বর্তমানের যে কেন্দ্রীয় সরকার সেটা ন্যাশনাল এডুকেশন পলিসির মাধ্যমে দিয়েছে। অনেকেই সমালোচনা করছেন, আপনাদের আমি অনুরোধ করব যারাই সমালোচনা করছেন আপনাদের রাইট আছে সমালোচনা করার ডেফিনেটলি, কিন্তু আমি অনুরোধ করব আপনারা এই ন্যাশনাল এডুকেশন পলিসিটা একবার পড়ুন, পড়ে আপনি একদম খোলা চোখে পড়ুন, পড়ে তারপরে দেখুন যে ন্যাশনাল এডুকেশন পলিসিতে কী বলা রয়েছে। এই এডুকেশন পলিসি যদি পড়েন আপনি, আপনার কিন্তু তৃতীয় নয়ন খুলে যাবে। আপনি বুঝতে পারবেন যে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে স্বপ্ন আমাদের প্রধানমন্ত্রী দেখেছেন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য একটা ব্লুপ্রিন্ট, ঠিক আছে, আমার তাই মনে হয়েছে অন্ততপক্ষে। এবং সেই জন্যেই আমি ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে এতবার করে আপনাদের সামনে এইবার এই ভিডিওটা বাংলায় করছি, যাতে করে অধিকাংশ মানুষ, পশ্চিমবাংলার মানুষজন যাতে জানতে পারে ন্যাশনাল এডুকেশন পলিসিটা কী এবং এটা কী বলছে, কী বলতে চাইছে। দেখুন, ন্যাশনাল এডুকেশন পলিসি কিন্তু আর্লি চাইল্ডহুড নিয়ে বলেছে, আর্লি চাইল্ডহুড কেয়ার এবং এডুকেশন, ছোটোবেলায় বাচ্চাদের কীভাবে পড়াশোনা করবে সেটা সম্পর্কে বলেছে যে ছোটোবেলায় মানে যারা প্রাইমারি স্কুলেরও আগে, সেখানে বাচ্চাদের ফাউন্ডেশনাল লিটারেসি, অর্থাৎ তাদের ভিত্তি গড়ে উঠবে, তাদের শিক্ষার ভিত্তি গড়ে উঠবে, নিউমারেসি গড়ে উঠবে। এখনও কিন্তু আমি ইউনাইটেড নেশনসের রিপোর্ট দেখছিলাম, সেখানে দেখছি অনেক ছেলেমেয়েরা প্রায় 45% আমাদের ওয়ার্ল্ডের ছেলেমেয়েরা তাদের বেসিক নিউমারিক্যাল লিটারেসি, নিউমারেসি নলেজ এবং লিটারেসি নলেজ নেই অধিকাংশ ছেলেমেয়েদের ওয়ার্ল্ড ওয়াইড। তো ভারতবর্ষ ওয়ার্ল্ডের মধ্যেই, এখানেও কোনো ব্যতিক্রম নেই। কিন্তু এই সংখ্যাটা কেন আমরা এইভাবে রাখবো? আমরা চেষ্টা করব লিটারেসি রেট, তারপরে আমাদের যে নিউমারেসি, সেইগুলি আমরা বাড়িয়ে তোলার চেষ্টা করব, ঠিক আছে। আমি একবার সরাসরি চলে আসি যে কিভাবে বলছে ন্যাশনাল এডুকেশন পলিসিটা। মনে রাখবেন, এডুকেশন পলিসি, শিক্ষা হলো আয়না, সমাজের দর্পণ, ঠিক আছে। তো এই সমাজের দর্পণ এবং শিক্ষাই হলো একমাত্র জাদুদণ্ড, যেটা দিয়ে কিন্তু একজন গরিব মানুষ, একজন খেটে খাওয়া মানুষ, একজন পিছিয়ে পড়া মানুষ, সে কিন্তু সমাজের সর্বোচ্চ স্তরে উঠতে পারে, অনলি থ্রু নলেজ অ্যান্ড এডুকেশন। আমি কয়েকটা উদাহরণ দেব। মার্কিন যুক্তরাষ্ট্রের বারাক ওবামা, বিইং এ মুসলিম, শি বিকেম দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এপিজে আব্দুল কালাম, তিনি আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছিলেন। আমি ব্যাকগ্রাউন্ড বলছি না, আপনারা জানেন সকলেই। তারপরে আর সবচেয়ে আরও বড় উদাহরণ ভারতবর্ষের বি.আর. আম্বেদকর। তিনি ছোটোবেলায় অস্পৃশ্য ছিলেন, যখন হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়ে আসলেন, তারপরে দেখুন জওহরলাল নেহরু তাকে বুকে টেনে নিলেন এবং তাকে ভারতবর্ষের সংবিধান তৈরি করার মতন এত গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করলেন। তাহলে কি করতে হবে? এডুকেশন, অনলি এডুকেশন, আর নলেজ ইজ পাওয়ার, ঠিক আছে। তো এডুকেশন হচ্ছে ফান্ডামেন্টাল ফর অ্যাচিভিং ফুল হিউম্যান পোটেনশিয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড ইকুইটেবল অ্যান্ড জাস্ট সোসাইটি। আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 4 নম্বর গোলেও কিন্তু বলা রয়েছে টু এনশিওর ইকুইটেবল অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন ফর লাইফ লং লার্নিং। এটা আমাদের রয়েছে, আমাদের গোল রয়েছে। তো সেই গোলটাকে অর্জন করার জন্য আমাদের সেই লক্ষ্যটাকে সেটা আরও একটু স্পষ্ট করে যদি বলি, সাস্টেনেবল গোল নাম্বার 4-এ বলা রয়েছে যে
টু এনশিওর ইনক্লুসিভ অ্যান্ড ইকুইটেবল, ও আরেকটা কথা আছে কোয়ালিটি এডুকেশন, সেখানে বলা রয়েছে এনশিওর ইনক্লুসিভ অ্যান্ড ইকুইটেবল কোয়ালিটি এডুকেশন অ্যান্ড প্রমোট লাইফ লং লার্নিং অপরচুনিটিস ফর অল। আপনারা পশ্চিমবঙ্গবাসী হিসাবে যাদের ছেলেমেয়েরা বা যারা সরকারি স্কুলে পড়ছেন তাদের সকলের ধারণা আছে কি করে আমাদের এখানের এডুকেশন সিস্টেমটা চলছে। বছরের অধিকাংশ দিন ছুটি, ক্লাস মানে শ্রেণী শিক্ষক নেই, টিচার পর্যাপ্ত পরিমাণে টিচার নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই, পড়াশোনার মান এতটাই খারাপ যে খারাপভাবে নেবেন না, যে সাধারণ পরিবারের লোকেরা পর্যন্ত তারা চেষ্টা করছে, যারা টিউশন করে, যে সমস্ত মানুষজন সামান্য পয়সা উপার্জন করে, যারা অটো চালায়, এমনকি তারা তাদের ছেলে মেয়েদের সরকারি স্কুলের পরিবর্তে তারা বেসরকারি স্কুলে বা ইংলিশ মিডিয়াম স্কুলে দিচ্ছে, কারণ তাদের বাচ্চারা শিখবে বলে। আমাদের পশ্চিমবঙ্গের যে শিক্ষার হার, শিক্ষার অবস্থা, সেটা বিগত সিপিএমের সময় থেকে এমন অবস্থায় এসে পৌঁছেছে যে সেটি বলার না। তৃণমূলের সময় আমি সম্প্রতি একটা আর্টিকেল লিখেছি, সেখানে বলেছি যে সিপিএমের সময়ে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার কোমরটা ভেঙে দেওয়া হয়েছিল, আর তৃণমূলের সময়ে শিক্ষা ব্যবস্থার মাথাটা মেরে মাথার ঘিলু বের করে দেওয়া হয়েছে। তারপরে কি করা হয়েছে, পেটের মধ্যে চাকু দিয়ে মুড়িয়ে এটাকে একদম রক্তাক্ত করে দেওয়া হয়েছে। এই রকম অবস্থায় প্রাণটা কোনো রকমে আছে। এটাকে এখন হসপিটালে নিয়ে যেতে হবে। হসপিটালে নিয়ে গিয়ে যদি ভালো ডাক্তার থাকে, যদি ভালো পশ্চিমবাংলার ভালো কোনো শিক্ষামন্ত্রী আসেন এবং ন্যাশনাল এডুকেশন পলিসিটাকে যদি ইন টোটো চালু করতে পারেন, তাহলে আমার মনে হয় যে কেবলমাত্র ভারতবর্ষে আবার সুদিন আসতে পারে। আমাদের নতুন সরকার এখানে কেন্দ্রে, আমাদের রাজ্যে বিজেপি সরকার এসছে, এখানে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন। শিক্ষা দপ্তর এখনও কাউকে দেওয়া হয়নি। আমি আমার আগের একটা ভিডিওতে বলেছি যে স্বপন দাশগুপ্ত ন্যাশনাল এডুকেশন পলিসিতে ছিলেন এবং উনি অত্যন্ত দক্ষ মানুষ, এবং ন্যাশনাল এডুকেশন পলিসি সম্পর্কে উনি পশ্চিমবঙ্গে যতটা জানেন আমার মনে হয় আর পশ্চিমবঙ্গের কোনো বিজেপির কোনো নেতা জানেন না। তো ওনাকে করা সবচেয়ে ভালো হবে, সেই জন্য আমার এটা মনে হয়েছে। ওকে, ন্যাশনাল এডুকেশন পলিসিটা কিন্তু এটা জোর দেয় কিসের উপরে না, ডেভেলপমেন্ট অফ ক্রিয়েটিভ পোটেনশিয়াল অফ ইচ ইন্ডিভিজুয়াল। প্রত্যেকটি মানুষের মধ্যে যে সৃজনশীল সত্তা আছে সেই সত্তাকে বিকশিত করার জন্য বর্তমানে ন্যাশনাল এডুকেশন পলিসিটা তৈরি করা হয়েছে। এইটা তৈরি করার প্রধান নীতি হচ্ছে এডুকেশন মাস্ট ডেভেলপ নট অনলি কগনিটিভ ক্যাপাসিটি, মানুষের কেবলমাত্র বুদ্ধিমত্তার সামর্থ্য বৃদ্ধি করবে না, বোথ দ্য ফাউন্ডেশনাল ক্যাপাসিটিস, এর ভিত্তিটা গড়ে তুলবে, শক্তপোক্ত করবে, এবং শিক্ষা ব্যবস্থা এবং অঙ্ক সেইটাও যাতে উচ্চ স্তরের বাচ্চারা শিখতে পারে সেইটাও কিন্তু জোর দেওয়া হবে, এবং বাচ্চাদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং যাতে গভীরভাবে সমালোচনার দৃষ্টিতে এবং তারা যাতে উন্মিলিত চোখে বা অর্থাৎ মুক্তভাবে তারা যাতে চিন্তাভাবনা করতে পারে এবং সমাজের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে, সেইটা কিন্তু আমাদের লক্ষ্য। ন্যাশনাল এডুকেশন পলিসি খুবই গুরুত্বপূর্ণ এই লক্ষ্য। এখানে আরও বলা হয়েছে সামাজিক, নৈতিক, আবেগগত দক্ষতাও বাড়াতে হবে। শুধুমাত্র অঙ্ক এবং বিজ্ঞানের এবং সাহিত্যের দক্ষতা বৃদ্ধি নয়, তার সাথে সামাজিক, নৈতিক এবং আবেগগত যে দক্ষতা আছে সেটাকেও কিন্তু আমাদের বাড়াতে হবে। আমাদের ভারতবর্ষের যে প্রাচীন ঐতিহ্য, খুব উন্নত যে ঐতিহ্য রয়েছে, এবং আমাদের শাশ্বত যে ভারতীয় দর্শন এবং জ্ঞানের ভাণ্ডার রয়েছে, তাকে উন্মোচিত করা এবং ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা এই এডুকেশন পলিসির লক্ষ্য। আপনারা যদি দেখেন যে জ্ঞান অর্জন করতে গেলে, নলেজ অর্জন করতে হবে, আমাদের উইজডম বা প্রজ্ঞা অর্জন করতে হবে। শুধু তাই নয়, সত্য বা সততার সাথে, সেই কথা বলা রয়েছে আমাদের এই ন্যাশনাল এডুকেশন পলিসিতে। মনে রাখতে হবে যে আমাদের এডুকেশন সিস্টেম তৈরি করেছিল প্রাচীনকালে খুব বড়, বিশ্বের বড় বড় পণ্ডিত মানুষ যারা ছিলেন, তারা যেমন চরক, সবাই আমরা নাম শুনেছি, চরকের নাম শুনেছি, সুশ্রুতের নাম শুনেছি, আর্যভট্টের নাম শুনেছি, বরাহমিহির, ভাস্করাচার্য, তারপরে ব্রহ্মগুপ্তা, চাণক্য, চক্রপাণি দত্ত, তারপরে আমরা দেখেছি মাধবা, পাণিনি,
তারপরে পতঞ্জলি, নাগার্জুনা, গৌতম, এরকম পিঙ্গলা, শঙ্করদেবা, মৈত্রেয়ী, গার্গী, তিরুভাল্লুর, এইরকম অনেক মানুষকে আমরা পেয়েছি, অনেক পণ্ডিত মানুষকে ভারতবর্ষ কিন্তু পেয়েছে। এখন কোথায় পাচ্ছে? এখন যে আমাদের ভারতবর্ষের নোবেল লরিয়েট রয়েছেন অমর্ত্য সেন, তিনি পশ্চিমবঙ্গের নাগরিক বটে, কিন্তু পশ্চিমবঙ্গে থাকেন না, এবং পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে কিন্তু তেমন কোনো গবেষণা বা কাজকর্ম নেই। আরেকজন অধ্যাপক আছেন যিনি গবেষণা পেয়েছেন ইকোনমিক্সে, তিনি বিনায়ক বন্দ্যোপাধ্যায়, বিনায়ক বন্দ্যোপাধ্যায় না, তিনি নামটা যাই হোক, বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তো তিনি কি করেছেন, তিনিও যে তিনি অবশ্য তিনি এবং তার ওয়াইফ পশ্চিমবঙ্গে এসে পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতি নিয়ে, গ্রামীণ শিল্প ও গ্রামীণ ব্যবস্থা সম্পর্কে স্টাডি করেছেন এবং কিছু কাজ করেছেন এবং কিছু পলিসিও গভর্নমেন্টকে দিয়েছেন, এবং গভর্নমেন্ট কতটা গ্রহণ করেছে, কি গ্রহণ করেছে, সেইটা অবশ্য আমার জানা নেই। এইবার আগে আপনারা যদি দেখেন তাহলে ভারতবর্ষে কিন্তু 1956 সালে এডুকেশন পলিসি তৈরি হয়েছে, 1986 সালে ন্যাশনাল এডুকেশন পলিসি তৈরি হয়েছে, যেটা আবার 1992 সালে মডিফাই হয়। ঠিক আছে, তাহলে এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি 1992 পরে 2020, তাহলে দেখুন 3 দশক পরে যে পলিসি তৈরি হয়েছিল 3 দশক আগে, সেই পলিসি ন্যাচারালি 3 দশক পরে, অর্থাৎ যে জামাটা আমি 30 বছর আগে পরতাম সেই জামাটা 30 বছর পরে তো আমার গায়ে হবে না, তাই না? তো ন্যাচারালি আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসির একটা প্রয়োজন হয়ে পড়েছিল, এবং সেই ন্যাশনাল এডুকেশন পলিসি বর্তমানে কেন্দ্রে যে বিজেপি সরকার রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কিন্তু এই এডুকেশন পলিসিটা তৈরি হয়েছে, যেটাতে আমি বলি যে এটা যুগ পরিবর্তনকারী একটা পলিসি। আপনারা দেখুন যে ন্যাশনাল এডুকেশন পলিসি কিছু ফান্ডামেন্টাল প্রিন্সিপালস বা মৌলিক নীতির উপরে গড়ে উঠেছে এই এডুকেশন সিস্টেমটা। কি বলছে যে রেকগনাইজ করতে হবে, আমাদের আইডেন্টিফাই করতে হবে। রেকগনাইজ মানে চিনতে পারা, আইডেন্টিফাই মানে খুঁজে বের করা, অ্যান্ড ফস্টারিং দ্য ইউনিক ক্যাপাবিলিটিস অফ ইচ স্টুডেন্ট, এবং প্রত্যেক শিশুর মধ্যে যে সামর্থ্য আছে, যে মানে ইউনিক ক্যাপাবিলিটি মানে কি বলবো, অনন্য যে সামর্থ্য রয়েছে সেটাকে খুঁজে বের করা। প্রত্যেক শিশুর মধ্যে সম্ভাবনা আছে, এইটা আমাদের কাজ, আমরা যারা শিক্ষক আমাদের কাজ প্রত্যেক শিশুর সম্ভাবনাকে তুলে ধরা। আমি দেখতাম আগে যখন পশ্চিম মেদিনীপুরে একটা স্কুলে, হায়ার সেকেন্ডারি স্কুলে পড়াতাম, তখন দেখেছি মাস্টারমশাইদের কয়েকজনে বলতো তোর দ্বারা হবে নি। আমি বলতাম যে কেন হবে নি, যদি আপনারা পারেন, যদি সামান্য সাধারণ ছেলেমেয়েরা পারে, কারোর তো কোনো মানুষেরই তো 4টে হাত নেই, 2টো মাথা নেই, 4টে পা নেই, 10টা চোখ নেই, এই 2টো পা, 2টো হাত, 2টো চোখ নিয়েই সবাই করছে। কি করতে হবে আমাদের? যেটা করতে হবে সেটা হচ্ছে 24 ঘন্টা সময়কে প্রপারলি ইউটিলাইজ করতে হবে, এবং যে করতে পারবে সেই শিখরে পৌঁছাবে, যে করতে পারবে না সে কিন্তু ক্ষমতার সর্বোচ্চ শিখরে বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সর্বোচ্চ সীমায় বা সর্বোচ্চ স্থানে পৌঁছতে পারবে না। এইবার দেখুন, বলা হচ্ছে এডুকেশন পলিসিতে যে আমাদের হাইয়েস্ট প্রায়োরিটি বা সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে অ্যাচিভিং ফান্ডামেন্টাল লিটারেসি, অর্থাৎ মৌলিক শিক্ষা এবং নিউমারেসি, এবং সাধারণভাবে যাতে শিশুরা পড়াশোনা করতে পারে এবং অঙ্ক করতে পারে। এইটাই কিন্তু আমাদের এখানে করতে পারে না, এটা গ্রেড 3 থার্ড গ্রেড এর মধ্যে এইটা শিখবেন। ফ্লেক্সিবিলিটি আনতে হবে যাতে করে প্রত্যেকটা শিক্ষার্থী কি করতে পারে না, তাদের নিজেদের পথ, তাদের জীবনের নিজেদের পথ নিজেরাই পছন্দ করতে পারে। তারপরে মাল্টিডিসিপ্লিনারি হবে এবং হলিস্টিক এডুকেশন। মাল্টিডিসিপ্লিনারি মানে বহু বিষয়ে পড়াশোনা করতে হবে, এবং হলিস্টিক এডুকেশন অর্থাৎ সামগ্রিক উন্নয়ন, সামগ্রিক শিক্ষা ব্যবস্থা চালু হবে। সেটা বিজ্ঞানের ক্ষেত্রে হোক, সমাজবিজ্ঞানের ক্ষেত্রে হোক, শিল্প কলা ক্ষেত্রে হোক, কলা বিভাগে হোক, খেলাধুলার ক্ষেত্রে হোক, এবং অন্যান্য ক্ষেত্রেও। মাল্টিডিসিপ্লিনারি ওয়ার্ল্ড এখন পৃথিবীতে কিন্তু মাল্টিডিসিপ্লিনারি হয়ে গেছে, এবং একটি বিষয়ের উপরে শিক্ষা লাভ করলে হবে না,
বিভিন্ন বিষয়ে শিক্ষা লাভ করতে হবে, যাতে করে আমরা ঐক্য এবং আমাদের ইন্টিগ্রিটি অর্থাৎ সংহতির বিষয়ে আমরা শিক্ষা লাভ করতে পারি। আমাদের শিক্ষা দেওয়া হবে নতুন নতুন এডুকেশন পলিসির মাধ্যমে গুরুত্ব দেওয়া হয়েছে ধারণাগত উপলব্ধি। বাচ্চারা যাতে কোনো বিষয়ে নিজেরা ধারণা করতে পারে, নিজেরা যাতে উপলব্ধি করতে পারে কোনো বিষয় সম্পর্কে। তারপরে ক্রিয়েটিভিটি সৃষ্টি করতে হবে, অর্থাৎ সৃজনশীলতা বাচ্চাদের মধ্যে আনতে হবে। অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, যাতে তারা ক্রিটিক্যাল থিঙ্কিং অর্থাৎ সমালোচনামূলকভাবে ভাবতে পারে, তারা যাতে গভীরভাবে কোনো বিষয়ে আত্মনিয়োগ করতে পারে এবং গভীরভাবে যাতে তারা চিন্তাভাবনা করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমার মনে হয়েছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সবই গুরুত্বপূর্ণ বিষয়, তার মধ্যে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এথিক্স, মূল্যবোধের শিক্ষা। কোথায় ছিল আমার মূল্যবোধের শিক্ষা পশ্চিমবঙ্গে? যদি পশ্চিমবঙ্গে মূল্যবোধের শিক্ষা থাকতো, তাহলে বিগত সরকারের আমলে নেতারা কি এরকমভাবে কথা বলতেন? স্বয়ং মুখ্যমন্ত্রী কি এভাবে কথা বলতেন? কিভাবে কথা বলছেন, কিভাবে আচরণ করছেন, কিভাবে চলাফেরা করছেন? এথিক্স, সেন্স অফ এথিক্স নেই। তারপরে যারা যে সমস্ত নেতারা চুরি করছে, প্রাসাদোপম বাড়ি করছে, তারা কি এইসব করতো যদি তাদের মধ্যে এথিক্যাল সেন্স থাকতো? এথিক্যাল সেন্স আমি অনুরোধ করব বর্তমান সরকারকে যে অবশ্যই যেন এথিক্সটাকে খুব ভালো করে পড়ানো হয় প্রাথমিক স্তর থেকে। তারপরে হিউম্যান অ্যান্ড কনস্টিটিউশনাল ভ্যালিউস, মানুষের যে মূল্যবোধ, মানবিক মূল্যবোধ এবং সাংবিধানিক মূল্যবোধ, যারা জানেই না, কে কী মানে অনেকেই জানে না তারা কি বলছে। সবাই জানে আমাদের মৌলিক অধিকার আছে, মৌলিক অধিকার আছে আমাদের ব্যক্তিগত মতামত এবং বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা আছে, আমরা যা খুশি বলবো, আমরা যা খুশি বলতে পারি না, আমরা যা খুশি করতে পারি না। সংবিধানে কিছু রিজনেবল রেস্ট্রিকশনস আছে, রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, অর্থাৎ বাক ও মতামত প্রকাশের স্বাধীনতার উপরে বিশেষ কিছু বাধা নিষেধ আছে। সেই বাধা নিষেধগুলি জানতে হবে। শিষ্টাচারহীনতা হলে হবে না, শিষ্টাচারের মধ্যে থাকতে হবে। আমরা কখনো অসৎ আচরণ করতে পারবো না, আমরা অপরকে হার্ট বা আঘাত করতে পারবো না, আমরা এমন কোনো কথা বলতে পারবো না যাতে কোনো জাতি বা ধর্মের আঘাত লাগে, আমরা এমন কোনো কথা বলতে পারবো না বা কাজ করতে পারবো না যেটা উস্কানিমূলক হয়, যেটা ভারতের শান্তি এবং সংহতিকে নষ্ট করতে পারে। আমরা এমন কোনো কথা বলবো না যার মাধ্যমে, এমন কোনো কাজ করব না যার মাধ্যমে অন্য দেশের সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়। তাহলে এত সব জিনিস, শিষ্টাচার, শালীনতা, এই সমস্ত জিনিসগুলি জানে না, অনেকেই জানে না। আমি সেই জন্য বিগত আরেকটি ভিডিওতে বলেছি বর্তমান সরকারকে যে আমাদের পলিটিক্যাল সায়েন্স যেমন সিভিক্স ইংলিশ মিডিয়াম স্কুলে আছে, তেমনি পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান নবম দশম শ্রেণী থেকে চালু করতে হবে। নবম দশম, একাদশ, দ্বাদশ, অন্ততপক্ষে ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার এবং ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক কর্তব্য কী কী আছে আমাদের সংবিধানে, সেইগুলি প্রত্যেক ভারতীয় নাগরিককে জানতে হবে। বিশেষ করে আমাদের এখন বর্তমানে তো পশ্চিমবঙ্গ সরকারের প্রত্যেক ছেলে মেয়েকে জানতে হবে। তাহলে এথিক্স, হিউম্যানস বিলিং, তারপরে কনস্টিটিউশনাল ভ্যালুস জানবো, কীরকম কনস্টিটিউশনাল ভ্যালু এবং এথিক্যাল এবং হিউম্যান ভ্যালু, যেমন এমপ্যাথি, দেখুন সহমর্মিতা আমাদের শিখতে হবে, রেসপেক্ট ফর আদার্স, অপরকে সম্মান করতে হবে। খুবই ভালো লাগছে বর্তমানে বিজেপি সরকার রাজ্যে এসে যেভাবে এথিক্সের কথা বলছে, যেভাবে অপরকে সম্মানের কথা বলছে যে মুখ্যমন্ত্রী একজন মহিলা, শ্রমিক ভট্টাচার্যকে বলতে শুনলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তাকে দেখে অঙ্গভঙ্গি করা, তাকে দেখে চিৎকার করা, এগুলি চলবে না। অপূর্ব কথা, কি অপূর্ব কথা! এইটাই তো সহমর্মিতা, এইটাই তো আপনার রেসপেক্ট ফর আদার্স। ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। কার্সি অর্থাৎ ভদ্রতা বা সৌজন্য জানতে হবে আমাদের। ডেমোক্রেটিক স্পিরিট, গণতান্ত্রিক যে স্পিরিট আছে সেইটা আমাদের মধ্যে জাগাতে হবে। স্পিরিট অফ সার্ভিস, মানে অর্থাৎ সেবার মনোভাব আমাদের মধ্যে জাগ্রত করতে হবে। তারপরে রেসপেক্ট ফর পাবলিক প্রপার্টি, দেখলাম রাগারাগি হলো, গণ্ডগোল হলো, একটা পার্টি বললো যে যা ওর বাড়ি ভেঙে দে, যা বাজারঘাট জ্বালিয়ে দে, তারপরে যা বস্তি জ্বালিয়ে দে, যা তোরা গিয়ে ট্রেনে আগুন লাগিয়ে দে, এবং সাধারণ ফলোয়াররা তাই করছে। তার আলটিমেটলি কী হবে, যারা করছে তারা সাফার হচ্ছে। তাহলে আমরা কখনো এইসব কাজ করব না। আমাদের এটা বর্তমানের এডুকেশন পলিসি রয়েছে, সেই এডুকেশন পলিসির মধ্যে বলা রয়েছে যে আমাদের কিন্তু এই রেসপেক্ট করতে হবে ফর পাবলিক প্রপার্টি, এটা আমাদের ফান্ডামেন্টাল ডিউটির মধ্যেও আছে। সায়েন্টিফিক টেম্পার, মেজাজ হবে আমাদের কীরকম, বিজ্ঞানসম্মত মেজাজ,
হায় রে, বিজ্ঞানসম্মত মেজাজ সম্পর্কে যদি আমাদের যুবরাজ জানতেন তাহলে বলতেন না 12টার পরে 4 তারিখ 12টার পরে আসেন দেখি তোর কোন বাবা বাঁচায়। তো এইসব কথা বলতেন না, সায়েন্টিফিক টেম্পার নেই, কারণ ওনার ন্যাশনাল এডুকেশন পলিসিটা পড়া নেই। আমি বলছি প্রত্যেক ভারতীয় ন্যাশনাল এডুকেশন পলিসি পড়ুন, আর যদি না পড়তে পারেন শুনুন, আমি এক এক করে সমস্ত বিষয় বলে দেব। তো ন্যাশনাল এডুকেশন পলিসি এই সব জিনিসগুলি করতে চায়। তারপরে কি বলছে, শুধু তাই নয়, বলছে যে ন্যাশনাল এডুকেশন পলিসিতে যে লক্ষ্য সেটা হচ্ছে বিজ্ঞানসম্মত তাহলে স্পিরিট নিয়ে আসবেন, লিবার্টি মানুষের মধ্যে স্বাধীনতা আনবে, রেসপন্সিবিলিটি দায়িত্ববোধ দায়িত্বশীলতা আনতে হবে। তারপরে প্লুরালিজম, কত টাকা ধার করে গেছে বিগত সরকার, প্রায় 8 লক্ষ কোটি টাকা। যখন পশ্চিমবঙ্গে সিপিআইএম ছিল, যখন ওরা যায় তখন 1.98 লক্ষ কোটি টাকা ধার ছিল, সেটা এখন 8 লক্ষ কোটি টাকার বেশি হয়ে গেছে। প্রত্যেক বঙ্গবাসীর মাথা পিছু ঋণ এইটা। তাহলে এটা অত্যন্ত দুঃখের এবং শোচনার। তো এইরকম যেন ধার করে আমার লোকের উপকার করতে না হয়। তো ডোল বিতরণ করব আমি ধার করে, সেইটা একদমই পক্ষপাতী না। বর্তমান সরকারও কিন্তু এই পলিসিটা নিয়েছে। সব আমি অনুরোধ করব যে সেটা সাময়িক কিছুদিনের জন্য হোক, এটা যেন পার্মানেন্টলি না হয়, এটা পার্মানেন্টলি ডিসেবল করে দেওয়া হয় মানুষকে। বরং মানুষের ক্যাপাসিটি এবং স্কিল ডেভেলপমেন্ট করুন, মানুষকে চাকরি দিন, যাতে মানুষরা নিজেরাই যাতে স্বয়ংসম্পূর্ণ হয়ে নিজেরা কাজ করতে পারে। তাহলে এই সমস্ত জিনিসগুলি আমাদের শেখাতে হবে বাচ্চাদের মধ্যে, ঠিক আছে। প্লুরালিজম, বহুত্ববাদ, ইকুয়ালিটি, সমতা এবং জাস্টিস, ন্যায় বিচার, এই সমস্ত ধারণাগুলি বাচ্চাদের মনের মধ্যে ইনফিউজ করাতে হবে। ন্যাশনাল এডুকেশন পলিসিতে বলেছে, তাহলে সেই অনুযায়ী সিলেবাস তৈরি করতে হবে, সেই অনুযায়ী বইপত্র তৈরি করতে হবে। তাহলে দেখুন আমাদের বর্তমানে যে বই, বর্তমানে যে সিলেবাস, সেগুলি কি পশ্চিমবঙ্গে আছে? তাহলে এন্টায়ারলি চেঞ্জ করতে হবে, এর খোল নালচে বন্ধ করে দিতে হবে, মানে পরিবর্তন করতে হবে। তবে যদি ন্যাশনাল এডুকেশন পলিসি চালু করা যায়, এবং সেটা করতে হবে, করতেই হবে এই সরকারকে যেভাবেই হোক করতে হবে। আমি অনুরোধ করব যে যেভাবেই হোক আপনারা করুন। তারপরে দেখুন প্রমোটিং মাল্টিলিঙ্গুয়ালিজম, আমরা কি করব বলেছেন, ন্যাশনাল এডুকেশন পলিসির লক্ষ্য হবে মাল্টিলিঙ্গুয়ালিজম, বহু ভাষাভাষিত্ব, অর্থাৎ বহু ভাষাভাষীর লোকেদেরকে, বা বহু ভাষাভাষী, তুমি হিন্দি হতে পারো, তুমি তামিল হতে পারো, তুমি মালায়ালিম হতে পারো, তুমি হিন্দিভাষী হতে পারো, তুমি বাংলাভাষী হতে পারো, তুমি ওড়িয়াভাষী হতে পারো, তুমি যা খুশি হতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এই মাল্টিলিঙ্গুয়ালিজম প্রমোট করতে হবে আমাদের। তারপরে কি করতে হবে আমাদের, পাওয়ার অফ ল্যাঙ্গুয়েজের পাওয়ার অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি একটু পাওয়ার, কমিউনিকেশন মিডিয়াম, কমিউনিকেশনকে আমাদের কমিউনিকেশন মোড এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিন্তু আমরা বন্ধুত্ব করতে পারি। ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা একজনের সাথে অপরজনের বন্ধুত্ব স্থাপন হয়, ব্যবসা বাণিজ্য স্থাপন হয়, সহযোগিতা স্থাপন হয়, সম্পর্ক স্থাপন হয়, পারস্পরিক উন্নয়ন সম্ভব হয়। তাহলে এডুকেশন পলিসি মানে এই ল্যাঙ্গুয়েজটাকে গুরুত্ব দিতে হবে। লাইফ স্কিল, জীবনের যে দক্ষতা সেইগুলি, যেমন কমিউনিকেশন, সংযোগ, কোঅপারেশন, সহযোগিতা, টিমওয়ার্ক মানে দলগত কাজ, অ্যান্ড রেজিলিয়েন্স, সমস্যার মধ্যে টিকে থাকা, সেই মানসিকতা আমাদের ছেলেমেয়েদের মধ্যে গড়ে তুলতে হবে। কোথায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ন্যাশনাল এডুকেশন পলিসি তৈরি হয়েছিল তার মধ্যে আছে এইসব কথা? কি বোগাস একটা এডুকেশন পলিসি তৈরি হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে। তো দেখুন তারপরে কি বলছেন, ফোকাস অন রেগুলার ফর্মেটিভ অ্যাসেসমেন্টস অফ লার্নিং, এটার উপরে গুরুত্ব দেওয়া হবে। তারপরে ব্যাপক টেকনোলজি বা প্রযুক্তিবিদ্যার উপরে ব্যাপক জোর দেওয়া হবে, সেটা শিক্ষা প্রদানের ক্ষেত্রে এবং যারা শিক্ষার্থী আছে তাদের জন্যও। রিমুভিং ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, ভাষাগত যে বাধা আছে সেইগুলিকে সরাতে হবে। ইনক্রিজিং অ্যাক্সেস অফ দিব্যাঙ্গ স্টুডেন্টস, দিব্যাঙ্গ স্টুডেন্টদের যাতে অ্যাক্সেসিবিলিটি আরও বেশি করা যায় সেইগুলির দিকে চেষ্টা করতে হবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অলরেডি পলিসি নিয়েছে, পশ্চিমবঙ্গেও সেটা ইমপ্লিমেন্টেড হয়েছে। আজ এবার দেখলাম যে সেন্ট্রাল যে স্কুলে 12 ক্লাসের যে রেজাল্ট বেরোলো, সেইখানে যে দিব্যাঙ্গ 5জনাই ফার্স্ট ডিভিশনের উপরে মার্কস পেয়েছে। তো এটা অত্যন্ত সুখের এবং আনন্দের বিষয়। তারপরে দেখুন বলছে রেসপেক্ট ফর ডাইভার্সিটি, মানে বহুত্ববাদের প্রতি আমাদের সম্মান করতে হবে। রেসপেক্ট ফর দ্য লোকাল কনটেক্সট ইন অল কারিকুলাম, পেডাগজি অ্যান্ড পলিসি, এগুলি করতে হবে। ফুল ইকুইটি অ্যান্ড ইনক্লুশন আনতে হবে। কারিকুলাম অ্যাক্রস অল লেভেলস অফ এডুকেশনে আমাদের নতুন করে আনতে হবে, যাতে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পর্যন্ত শিক্ষক এবং যারা ফ্যাকাল্টি মেম্বার থাকবেন তাদের কি হবে, তাদেরও যে শিক্ষণ প্রক্রিয়া সেইখানে কিন্তু গুরুত্ব দেওয়ার কথা বলা রয়েছে এই ন্যাশনাল এডুকেশন পলিসিতে। বলা হচ্ছে তাদের রিক্রুটমেন্ট অর্থাৎ নিয়োগ, কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট, অনবরত তাদের যে পেশাগত উন্নয়ন, পজিটিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট, পজিটিভ মানে সদর্থক কাজের যে পরিবেশ এবং সার্ভিস কন্ডিশনস এইগুলি বাড়াতে হবে। তাহলে সার্ভিসের শর্ত সেইগুলি বাড়াতে হবে, এগুলি করবে। পশ্চিমবঙ্গে দীর্ঘ 2016 সালের পরে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হয়নি এবং যে নিয়োগগুলি হয়েছে সেগুলি অস্বচ্ছ, ভুলে ভরা, সব সময় কোর্টে যেতে হয়েছে এবং ছেলেমেয়েরা যারা চাকরি করছে তারা অত্যন্ত, যারা 2016 সালের পরের থেকে 16 সালের ব্যাচে যারা এসএসসি দিয়ে পাস করেছে, তাহলে তাদের একটা কি জীবন মরণ সমস্যা দেখা দিয়েছিল অনলি কেবলমাত্র বর্তমান সরকারের ফল্টি এডুকেশন পলিসি বা রিক্রুটমেন্ট পলিসির জন্য এবং তাদের ঘুষ নেওয়া এবং করাপশানের জন্য কিন্তু এই বিষয়টি ঘটেছিল। আমি আশা করি যে বর্তমান সরকার এই সমস্তগুলি দেখবেন এবং যে সমস্ত উদ্দেশ্য নীতি এবং নীতির কথা বলা রয়েছে সেইগুলি কিন্তু পালন করবেন। তারপর আর একটা গুরুত্বপূর্ণ কথা, খুব সুন্দর কথা বলা রয়েছে, এখানে বলা রয়েছে যে আউটস্ট্যান্ডিং রিসার্চের কথা বলা রয়েছে অ্যাজ এ কোর রিকুইজিট ফর আন্ডারস্ট্যান্ডিং এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। তার মানে শিক্ষা এবং উন্নয়নের জন্য গবেষণা, আউটস্ট্যান্ডিং গবেষণা, উন্নত মানের গবেষণা করতে হবে, যেটা আমাদের পশ্চিমবঙ্গে খুব কম হয়। আমাকে একজন অধ্যাপক বলছিল যারা অধিকাংশ পশ্চিমবঙ্গের যে সমস্ত রিসার্চ পেপার তৈরি হচ্ছে, অধিকাংশ রিসার্চ পেপার বা থিসিসগুলি ট্র্যাশ। তো সেইগুলি প্রকাশিত হয় না। কেন প্রকাশিত হবে না? কারণ প্রকাশিতব্য নয়, প্রকাশ পাওয়ার যোগ্য নয়। তার যে গবেষণাগুলি হচ্ছে সেইগুলি প্রকাশ পাওয়ার যোগ্য নয়। অনুরোধ করব যে এখন থেকে রাজ্যে যে সমস্ত গবেষণাই তৈরি হোক না কেন, গবেষণা হোক না কেন, সেই গবেষণাগুলি কেবলমাত্র লাইব্রেরিতে বা কন্ট্রোলারের ঘরে জমা করে রাখলে চলবে না, সেইগুলিকে প্রকাশ করার ব্যবস্থা করুন, হয় বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে, আর না হলে ছাত্রছাত্রীদের যারা করবে, থিসিস করছে সেই সমস্ত অধ্যাপক অধ্যাপিকা বা ছাত্রছাত্রী বা গবেষকদের তরফ থেকে। আপাতত এইটুকুই। আমি পরের ন্যাশনাল এডুকেশন পরের যে ভিশন রয়েছে এবং স্কুল এডুকেশন সম্পর্কে যেটা বলা রয়েছে, এইটা অলরেডি 32 মিনিট হয়ে গেছে। আমি এটার মধ্যে দীর্ঘায়িত করছি না। আমি পরের ভিডিওতে স্কুল এডুকেশন সম্পর্কে কী বলা রয়েছে, কিভাবে করবেন সেই সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত বলবো। ঠিক আছে? থ্যাংক ইউ, নমস্কার।